চলে এসেছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। একটা বড় লাইন রয়েছে সামনেটা, আর আজকে কিন্তু উইকডেজ, কিন্তু ভিড় দেখো। লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট পাওয়া যায় ইস্ট গেট থেকে 5:30টার পর। বাগানের টিকিটের জন্য হলো 30 রুপিস দিতে হয়, আর বাগান আর গ্যালারির জন্য দিতে হয় হলো 50 রুপিস। তো 5:30 থেকে 6:30 পর্যন্ত, সন্ধ্যে 6:30 পর্যন্ত বাগানটি খোলা থাকে। টিকিট আমাদের কাটা হয়ে গেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার। ভিক্টোরিয়ার মিউজিয়ামের ভেতরে গাইড পাওয়া যায়, আর তার টাইম একটা স্লট দেওয়া আছে 45 মিনিটসের, 35 থেকে 40 মিনিটসের জন্য এই গাইড পাওয়া যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। মেমোরিয়ালে ঢোকার জন্যও কিন্তু একটা লাইন পড়েছে। এখানে সিকিউরিটি চেক হবে, আর এখানে কিন্তু খাদ্যদ্রব্য অ্যালাউ নয়, লেখা আছে এরকম গেটের বাইরে। আর আমরা একেবারে গেটের সামনে চলে এসেছি, এখানে সিকিউরিটি চেক হবে। যারা অনেক ব্যাগেজ নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু এখানে ব্যাগেজ কাউন্টার আছে, তো ব্যাগ নিয়ে ঘুরতে হবে না, এখানে কাউন্টারে জমা রেখে তারপরে আমরা চলে যেতে পারি মিউজিয়াম। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি। সেই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগ তার পছন্দ ছিল না। তাই ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এমারসন। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয়, ইসলামিক, ভিনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। ছোটবেলায় যখন কলকাতা দর্শনে আসতাম, মূল লক্ষ্য ছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই শ্বেত মর্মর এই মেমোরিয়ালের সামনে থেকেই কিন্তু আমাদের কলকাতা দর্শন শুরু হতো। আপামর বাঙালির কাছে এ এক দারুণ নস্টালজিক জায়গা, আর এই জায়গার কথা মনে করতে করতেই আমরা ছোটবেলায় ফিরে যেতে পারি। যারা আমরা 90 দশকের যারা বাচ্চারা, আমাদের কলকাতা দর্শন কিন্তু শুরু হতো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে। হ্যাঁ, আজকে বং প্যাশনেট ট্রাভেলার চলে এসেছি বাঙালির সেই পুরাতন ঘোরার জায়গায়, যেটার নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1876 থেকে 1901 সাল পর্যন্ত রাজত্ব করেন রানী ভিক্টোরিয়া, এবং তার মৃত্যুর পরে লর্ড কার্জন এই মেমোরিয়াল তৈরির দায়িত্ব নেন। যদিও 1905 সালে তিনি চলে যান, এবং তার চলে যাওয়ার পর 1906 সাল থেকে 1921 সাল পর্যন্ত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়, এবং তারপরে সর্বসাধারণের জন্য খুলে যায় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা আজকে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। অনেকের কাছে, বাইরের দেশের লোকের কাছে তো এটা কলকাতার তাজমহল। এখানে যে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে ঢোকার জন্য প্রবেশ মূল্য হলো 30 রুপিস। যদি মিউজিয়ামের ভেতরে ঘুরতে হয় তাহলে 50 রুপিস। এখানকার বাগান এবং মিউজিয়াম দুটো একসঙ্গে কিন্তু 50 রুপিস। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় একটা, সেটার জন্য 100 রুপিস। সেটা হলো 5:30 থেকে বিকেল 5:30 থেকে কিন্তু এটার টিকিটটা দেওয়া হয়। তো আমরা একটু বাইরেটা ঘুরে দেখছি, আর তারপরে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মিউজিয়াম সেটার ভেতরে প্রবেশ করব। কিন্তু ভীষণ সুন্দর একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, আর
এখানে যদিও খাবার দাবার অ্যালাউ নয়, কিন্তু এখানে কিন্তু একটা ছোট্ট পিকনিকের মতন হয়ে যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর। আর এই ওয়াটার বডিটার জন্য এইখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটা তো ভীষণ সুন্দর ওঠে। বাগানটা বেশ সুসজ্জিত। আর এই হলো লর্ড পেন্টিংয়ের মূর্তি, একদম গার্ডেনের মধ্যে। চারিদিকটা বেশ পিকনিক পিকনিক একটা ব্যাপার। আর এই যে এই ধরনের এই আলোর বাতি স্তম্ভগুলো যেগুলো আছে, সেগুলো সেই প্রাচীন কলকাতার একটা ছোঁয়া আছে এটার মধ্যে। তো এখানে অনেকে রিলও করছে। আর এখানে এই যে ওয়াটার বডি, আমরা এই ওয়াটার বডি থেকে চেষ্টা করছি যে ভিক্টোরিয়ার একটা প্রতিছবি তোলা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটা এখানে ধরা পড়েছে, ভীষণ ভালো লাগছে। আর দূরে দেখা যাচ্ছে 42, আর তার পাশেই কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল। একটা ভীষণ সুন্দর ফ্রেম তৈরি হয়েছে এখানে। আর চোখ এত আরাম লাগছে, মনে হচ্ছে কোনো গ্রীষ্মের একটা নিস্তরঙ্গ দুপুরে আমরা প্রবেশ করেছি। হাঁটতে হাঁটতে আমরা এদিকে চলে এসেছি। এইটা দেখে হট করে মনে হচ্ছে কোনো মৌমাছির চাক সম্ভবত, কিন্তু এটা বানানো হয়েছে। আর একটা আমি টিয়া পাখি দেখতে পাচ্ছি, এই যে। আরে বাহ, কলকাতায় এরকম টিয়া পাখি খুব একটা দেখা যায় না। আর এখানে কাঠবেড়ালিরা সব খেলা করছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারিদিক দিয়ে কিন্তু ঘোরা যায়। তো আমরা এই ওয়াটার বডির পাশ দিয়ে ঘুরতে ঘুরতে এইখানে চলে এলাম। আর এখানকার যে মাঠটা, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর কি দেখতে। তো এবার আমরা ভেতরে যাব, কিন্তু এই মাঠের এত সৌন্দর্য এবং এখানে এই মূর্তিগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। সোমবার দিন কিন্তু বন্ধ থাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। মিউজিয়ামের যে বাইরে বেরোনোর যে রাস্তাটা আছে, তার একদম সামনেই হচ্ছে লর্ড কার্জনের একটা মূর্তি রয়েছে। লর্ড কার্জনই কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবনা করেছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন। একই ফ্রেমে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এইদিকে হলো টাটা স্টিল আর 42। এইখানটায় কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয় 6:30 থেকে। তো যারা বিকেলবেলা আসছো, এই জায়গাটায় কিন্তু তাদেরকে আসতে হবে। এই যে সেন্ট পলস গির্জাটা আছে, তার সামনেটায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশ দিয়ে ঘুরছিলাম আমরা এখন। আর এই বাগানটা এত সুন্দর আর সুসজ্জিত। তো এখান দিয়ে আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব, কিন্তু মিউজিয়ামের ভেতরে কিন্তু জলের বটল অ্যালাউ নয়। দেখতে পাচ্ছি এখানে যারা আর কি চেক করে ঢোকাচ্ছেন, তারা কিন্তু বটলগুলো সব নিয়ে নিচ্ছেন। এই আরেকটা লাইন হলো, আর এইটা হলো আমাদের লাইন। আমরা এখন ঢুকবো। তাজমহলের অনুসরণে মাকড়ানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। দর্শকদের জন্য বিনামূল্যে এখানে কিন্তু গাইডের ব্যবস্থা আছে। 1905 সালে তিনি দেশে ফিরে যান। এরপরে যে নির্মাণের কাজটায় সেটাই কিন্তু গতি কম পড়ে যায়। তো যাই হোক, তারপরে পরবর্তী যিনি আসেন আর কি, তিনি 1906 সাল থেকে এর কনস্ট্রাকশনের দায়িত্ব নেয় এবং সেই কনস্ট্রাকশনের যে বিভিন্ন স্টেপসগুলো এইখানে দেওয়া আছে। এটা ফার্স্টে 1914 সালে এইরকম কনস্ট্রাকশন। দেন এই সময় আমরা দেখতে পাচ্ছি গির্জাটা তৈরি হয়ে গেছিল, কিন্তু সেন্ট পলস গির্জা ইস্টার যে গেট থেকে সেটা দেখা যাচ্ছে। 1916 সালে ভেতরের যে নকশাটা সেটা তৈরি হচ্ছে। যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে, অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তর করা হয়। ধরা হয়
এইটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় পেন্টিং, যেটা কিনা সিঙ্গেল একটা ক্যানভাসের ওপর তৈরি হয়েছে। ফার্স্ট যে হাতিটা আছে সেখানে হলো জয়পুরের রাজা, আর তৎকালীন যে ইংরেজ গভর্নর ছিলেন তিনি আছেন, আর পেছনের হাতিটাতে আরও তার মেম্বাররা ছিলেন। 1829-এ এই পিয়ানোটা নির্মিত হয়েছিল। আর 19th সেঞ্চুরিতে এইরকম ধরনের জাহাজ থাক। লর্ড আর লেডি কার্জন রেড ফোর্টে এন্ট্রি নিচ্ছে, তো সেইটার একটা তৈলচিত্র এখানে নির্মাণ করা হয়েছে। উইলিয়াম এমারসনের তৈরি, এটা হলো অরিজিনাল মডেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের। এখানে আরো খুব সুন্দর সুন্দর পেন্টিং গুলো আছে। এই জলমহলের পেন্টিং, এটা তাজমহলের পেন্টিং, এটা সাউথের কোনো মন্দিরের পেন্টিং। রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয়, অথচ সেটি তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল দেশের মানুষকে। তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম। স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার, ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান। আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ। সেই আদেশ খণ্ডন করার সাহস কারও ছিল না। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। রানী ভিক্টোরিয়া সগর্বে দাঁড়িয়ে রয়েছেন। 1837 সালে তিনি জন্মগ্রহণ করেন আর 1901 সালে মারা যান। আর এইদিকে কি অসম্ভব সুন্দর সুন্দর পেন্টিং আছে, যেমন এই যে পেন্টিংটা দেখা যাচ্ছে শিকার করা হয়েছে সেটার পেন্টিং, ডিনার পার্টি হচ্ছে সেটার পেন্টিং। কি অদ্ভুত এই পেন্টিং গুলো, কি সুন্দর ভাবে করা হয়েছে, সুনিপুণ ভাবে। ক্লাইভের ছবি এটা, আর ভারতীয় সংস্কারকদের গ্যালারি, সমাজ সংস্কারক। এবং সত্যি এটা ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে শুরু হয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্র, আর তারপরে রয়েছে রাসবিহারী ঘোষ, এইদিকে রয়েছেন হলো বাল গঙ্গাধর তিলক, রয়েছে মদন মোহন মালব্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ। এইদিকে গোপাল কৃষ্ণ গোখলে আছেন, মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ইনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, ক্ষুদিরাম বসু, আব্দুল গফর খান, আর নেতাজি সুভাষচন্দ্র বসু। এই গ্রাউন্ড ফ্লোর তো দেখা হয়ে গেল আমাদের, এবার ওপরে আমরা যাব। বিপ্লবী ভারত, এটার জন্য আমাদেরকে ওপরে যেতে হবে। ওপরটায় আমি কখনো আসিনি, এটা প্রথমবার। দেখি ওপরে কি কি আছে। এইটা হলো এমন একটা আয়না যেখানে আপনাকে স্ক্যান করবে, স্ক্যান করে বলে দেবে যে আপনাকে কোন বিপ্লবীর মতন দেখতে। তো অমিত দাঁড়িয়ে পড়েছে সামনেটায়। আপনার মধ্যে বিপ্লবী খুঁজুন, আয়নার সামনে দাঁড়ান। তো এরকম একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছে অমিত, আর এবার স্ক্যান হচ্ছে। একটু দাঁড়াতে হবে। 5 4 3 2 1 0। দেখা যাক। আরে বাবা, রোশন সিং পেশায় স্কুল শিক্ষক। রোশন সেনের স্বার্থে বিপ্লবী আন্দোলনে যোগদান করেন। মাত্র 30 বছর বয়সে তিনি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন। আমাদের দেশের ইতিহাস এবং আমাদের দেশে যে তারা বিপ্লবীদের আত্মবলিদানের কথা জানতে গেলে কিন্তু এই জায়গাটায় আসতেই। কোমাগাতা মারু জাহাজের ঘটনা, যে ইনসিডেন্টটা ছিল সেটা এখানে দেওয়া আছে সুন্দর করে। গদর পার্টির পতাকা, আদম বিকাশি কামার বন্দে মাতরম পতাকা। এখানে প্রজেক্টরের মাধ্যমে তখনকার ইতিহাস, কেমন ভাবে কখন থেকে আমাদের এই যে আন্দোলন শুরু হয় ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন কিভাবে শুরু হয়, সব প্রজেক্টরের মাধ্যমে এত সুন্দর করে বিবরণ দেওয়া হচ্ছে, মনে হচ্ছে সেই টাইম জোনে পৌঁছে গেছে। শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল।
সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়। জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেত পাথরের সাদা ইমারত বহু দূর থেকে দেখা যায়, ফলে সেসব স্থানে বোমায় উড়িয়ে দেওয়া সহজ। সেই কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়। এই জায়গাটা থেকে একটা ভীষণ ভালো ভিউ পাওয়া যাচ্ছে বাইরে, আর এই রাস্তা দিয়ে আবার নিচে নামতে হবে, আমাদের নিচে নেমে যেতে হবে। ইনি এখানেই থাকেন, এখানকার বাসিন্দা। এই হাতলটা মেটালের, কিন্তু আমরা ওই দিকটা দিয়ে ভেতরে ঢুকেছিলাম, আবার এই দিক দিয়ে নামছি। এখানকার ক্লোজিং টাইম হলো 5:55, তো আমরা অনেকক্ষণ ছিলাম এখানে আর ভীষণ ভালো লাগছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। আমরা এই পেছনের গেটটা দিয়ে বেরোলাম। এখানে কিন্তু পার্কিং এর সেরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই, মানে যে কোনো জায়গায় পার্কিং করতে হবে সেটা নিজের দায়িত্বে।